বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা চলছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। এছাড়া কূটনৈতিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও শোক সভায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তিনবারের প্রধানমন্ত্রীর জন্য জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ। দর্শক, বেগম খালেদা জিয়ার শোকসভার বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহনেয়াজ বাবলু। বাবলু, এই শোকসভা অলরেডি চলছে এবং এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না, যেটি আপনি আগেও জানাচ্ছিলেন। যারা কথা বলছেন তারা কারা এবং কি বলছেন তারা? না, এটা আসলেই নাগরিক শোক সভা একদম নাগরিকদের আয়োজনে চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, যেটি তার মৃত্যুর বেশ কয়েকদিন পর আজকের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটি সেখানে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই এখন বেলা ৩টা ৫ মিনিটে এই কর্মসূচি শুরু হয়েছিল। এখন আজানের বিরতি চলছে। আজানের বিরতিতে কর্মসূচি এখন বক্তারা বক্তব্য বন্ধ রেখেছেন। আজানের পর হয়তো তারা আবার বক্তব্য রাখবেন, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছেন নিউজ সম্পাদক নুরুল কবির, কথা বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, এবং কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের চিকিৎসায় যিনি নিয়োজিত ছিলেন ডাক্তার এফ এম সিদ্দিকী। তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন যে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল তার চিকিৎসায় স্লো পয়জনিং করা হয়েছিল চিকিৎসায়, সেটিও করা হয়েছে, এর অভিযোগ করেছেন। তিনি বলেছেন তার যে দীর্ঘদিন ধরে তিনি মৃত্যুর দিকে ঢলে পড়েছেন, এর জন্য তার কারাগারের সময় যে চিকিৎসা দেওয়া হয়েছিল সেটিতে দায়ী করেছেন। তিনি বলেছেন যে উচ্চ পর্যায়ে যে তদন্ত কমিটি গঠনের চিকিৎসা কেন অবহেলা হলো সেটির জন্য তিনি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য যারা বক্তব্য রেখেছেন তারা স্মৃতিচারণ করেছেন খালেদা জিয়ার সময়কার, তার সঙ্গে তাদের যে স্মৃতি ছিল সেগুলো স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলেছেন যে তাদের সময়কার খালেদা জিয়ার যে কতটা রাজনীতিতে আপোষহীন ছিলেন, কতটা সংগ্রামী ছিলেন সেই বিষয়গুলো, এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং আপনি জানেন আজকের যেই শোকসভা, সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এখানে অংশ নিয়েছেন। এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান, ডাক্তার জাইমা রহমান এখানে এসেছেন। এছাড়া বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন বিভিন্ন ঢাকাস্থ যে বিভিন্ন দেশের যে কূটনীতিকরা যারা রয়েছেন তারাও এসেছেন। যদিও দলের পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যারা আয়োজক কমিটি রয়েছেন তারা জানিয়েছেন যে কেউ এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন না, তারা হয়তো শুনবেন। কিন্তু আজকের যেই কর্মসূচি, এই যেই শোকসভা, সেটি শুধু খালেদা জিয়াকে স্মরণ করেই এগুলা মূলত আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় তার আপোষহীনতা এবং সংগ্রাম, আপনি জানেন খালেদা জিয়া যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর, খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার রাজনীতিতে আসা, গৃহবধূ থেকে তিনি রাজনীতির ময়দানে এসেছিলেন বলা যায়। 1982 সালে তিনি যখন দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন, এরপরেই তিনি 2.5 বছর মাথায় দলের চেয়ারপারসন হন। এরপরে বলা যায় 41 বছর ধরে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। সবশেষ গত বছরের 30 ডিসেম্বর তার মৃত্যু হয়, এবং 31 ডিসেম্বর এই সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ, যে দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র তার যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন। শুধু দলের নেতাকর্মী নন, সারা দেশ থেকে মানুষ এসেছেন। এবং দীর্ঘ সময় ধরে আপনি জানেন তারেক রহমানও যে দেশের বাইরে যে নির্বাসিত জীবনে ছিলেন, এরপরে তিনি দেশে আসেন। দেশে আসার পর তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় এবং তিনিও সাথে ছিলেন। কিন্তু যে বিএনপির নেতাকর্মীরাও তো এখানে অংশ নিয়েছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, যদিও তাদের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় ধরে তাদের যে সংগ্রাম, খালেদা জিয়ার যে সংগ্রাম, তারা যে সংগ্রামের সঙ্গী হয়েছিলেন, যে আপোষহীনতার সংগ্রাম ছিল, বিশেষ করে গণতন্ত্রের জন্য তিনি যে লড়াই করেছেন এবং তিনি যে পথ দেখিয়ে গেছেন, যেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ যাতে তারা বিনির্মাণ করতে পারেন, সেই পথেই তারা যাতে থাকতে পারেন, সেই তারা বলছেন। এবং এখানে বিশিষ্টজন যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা স্মৃতিচারণ করেছেন তাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার। তারা বলেছেন আসলে খালেদা জিয়ার যে প্রয়াণ, সেটি
হয়তো আরো পরে হলো দেশের জন্য ভালো হতো, যেহেতু সামনে একটি নির্বাচন, দীর্ঘ সময় ধরে খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যেই গণতান্ত্রিক নির্বাচন সামনে হচ্ছে, সেই নির্বাচন যাতে হয়, নির্বাচনটি যদি উনি দেখে যেতে পারতেন, যদিও দলের পক্ষ তিনি 3টি আসনে নির্বাচন করার কথাও ছিল। তো খালেদা জিয়ার যে মৃত্যুর পর দেশের মানুষ যে সংগ্রাম করেছে, যে দেশের মানুষ যে শোকাহত ছিল, সেই শোক কাটিয়ে এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল তথা দেশের মানুষ। এবং আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে বলা যায় 31 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে যে মানুষের আবহ ছিল, কিন্তু এখানে না থাকলেও বিশিষ্টজনরা বারবার বলছেন সেই শোকের দিন যেটি দেশের মানুষ যে স্মরণ করেছিল 31 ডিসেম্বর, সেটির আবহ এই সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আজকের এই নাগরিক সমাজের যে কর্মসূচি, সেটির মধ্য দিয়ে থাকবে। আর যখন আমরা বাংলাদেশ পন্থী রাজনীতির কথা শুনি, সবার আগে বাংলাদেশ দেখতে পাই, তখন খালেদা জিয়াকে মনে পড়ে যায়। আলোচনার পর্যায়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে মঞ্চে এসে তার কিছু কথা বলার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সময়টা খুলে নিলাম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, এক্সেলেন্সিস, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে জাতির এখন তার উপস্থিতি সাউন্ড পাই না, পরামর্শ স্পিকারে সাউন্ড গেছে। সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি হয়তো চাইতেন আজকের এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা আমরা সকলে একত্রিতভাবে, নীতিনিষ্ঠভাবে দেশ মাতৃকার প্রতি আমাদের ভালোবাসাকে যৌথভাবে মোকাবেলা করি। উনি হয়তো সেটাই চাইতেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে, তার কিছু পরিচয় আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ইতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা করতে পারি। কিন্তু যাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার, তাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বৃহৎ চিত্রটিকে অনুধাবন করতে পারি, সেটি মনে হয় এই শেষ বেলায় আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে। আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে ওনার 2 শাসনামলে অন্তত 4 বার নীতি বিষয়ে আলোচনা করার সুযোগ। প্রথমে একবার যখন আমি অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, 1991 সালে কথা আমি বলছি। তারপর যখন আমি ব্যাংক কমিশন, রিফর্ম কমিশনের সদস্য ছিলাম তখন, আরেকবার ডাব্লিউটিওর প্রাক্কালে, দোহা নেগোসিয়েশনের প্রাক্কালে, দল নির্বাচনের সময় আরেকবার আলোচনার সুযোগ হয়েছিল। এবং সর্বশেষ আমার 2002 সালে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, দেশের যখন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য একটি জাতীয় কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির সদস্য আমি যখন ছিলাম, তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিংয়ে ওনার সাথে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা হয়েছিল, যা হয়তো জাতীয় ইতিহাসের নীতি নির্ধারণের এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে আছে। 2003 সালে আপনাদের হয়তো মনে আছে, সে সময় বিদেশি তেল কোম্পানিগুলো বলছিল যে বাংলাদেশ তেলের উপর ভাসছে, খুব দ্রুত তেল আহরণ করে এটাকে ভারত এবং অন্যান্য দেশে রপ্তানি করা উচিত। একই সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, প্রাক্তন পতিত প্রধানমন্ত্রী, উনি বলছিলেন 50 বছরের গ্যাস রেখে
বাকিটা আমরা নিরাপদে রফতানি করতে পারবো। সেই সময় তৎকালীন সরকার একটি জাতীয় কমিটি স্থাপন করেন এবং আমার সৌভাগ্য হয়েছিল তার সদস্য হওয়ার। এই কমিটির রিপোর্ট যখন তৈরি হলো, তারপর একদিন উচ্চ পর্যায়ের ক্যাবিনেট সাব কমিটিতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাব কমিটিতে আমাকে আহ্বান জানানো হলো যে আপনি আসেন, কমিটি প্রধানকে নিয়ে ব্রিফ করেন ক্যাবিনেটকে। আমাদের কমিটির প্রধান সচিব আজিমুদ্দিন সাহেব বলা শুরু করলেন। উনি কিছুক্ষণ বলার পরেই সাইফুর রহমান সাহেব বললেন, দেবপ্রিয়কে কিছু বলতে বলেন। আমি বলা শুরু করলাম। 1 মিনিট কি 2 মিনিট আমি বলেছি। প্রধানমন্ত্রী আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন। আমি প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম, এত তীক্ষ্ণ প্রশ্ন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি বলছেন তাহলে 50 বছরের গ্যাস নাই? আমি একটু হতচকিত হলাম। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, একসাথে বাংলাদেশের 50 বছরের গ্যাস নাই। গ্যাস এটা ক্রমান্বয়ে আবিষ্কার হয়, ক্রমান্বয়ে পাওয়া যেতে পারে। 50 বছর হয়তো টিকতে পারবো, কিন্তু একসাথে 50 বছর নাই। উনি সাথে সাথে পরের প্রশ্ন দিলেন আমাকে, বললেন তাহলে গ্যাস পাওয়া যাবে কেমন করে? আমি বললাম তাহলে গ্যাস আমাদের উত্তোলন করতে হবে, জাতীয় প্রতিষ্ঠান ব্যাপককে শক্তিশালী করতে হবে, অফশোরে এবং সমুদ্রের ভিতরে বিদেশিদের আনতে হবে জাতীয় স্বার্থকে রক্ষা রেখে। উনি সাথে সাথে প্রশ্ন দিলেন, এই যদি রপ্তানি করেন তাহলে আয় কত হবে? আমি সত্যি বললাম, আমার যে আয় খুব বেশি হবে না, এটা আমাদের যে রেমিটেন্স আয়। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা চলছে। সেখানে এতক্ষণ কথা বলছিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান এবং সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি ছিলাম সেখানে।